করি সেটা হচ্ছে মিড টার্মের আগে আমরা আসলে শুধুমাত্র কি পড়ছি, ওয়েভস এন্ড অসিলেশনস এই টপিকটা আমরা পড়াশোনা করছি। তো মিডের পরে ফাইনালের জন্য আহ, দুই ধরনের টপিক আমরা পড়বো, একটা হচ্ছে থার্মাল ফিজিক্স আর একটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স। ঠিক আছে, এই দুই ধরনের টপিক্সের উপর আমাদের ফাইনাল পরীক্ষা হবে। তো মিডে যে সিলেবাস ছিল সেটা মিডেই শেষ, এটা এটা নিয়ে আর আমাদের পড়াশোনা করতে হবে না আর পরীক্ষা দেওয়া লাগবে না। মিডের পরে ফাইনালের যে টপিক, সেই ফাইনাল টপিকের উপরে আমাদের ফাইনাল পরীক্ষা হবে। হ্যাঁ, কি হয়েছে? এই যে এখন যেগুলা পড়বো সেগুলা থেকে শুধু ফাইনালে আসবে, তাই না স্যার? হ্যাঁ, এগুলো যেগুলো পড়বো এগুলো থেকে ফাইনালে আসবে। তো থার্মাল ফিজিক্সে মেইনলি এখানে হিট বা টেম্পারেচার এগুলো রিলেটেড কিছু কনসেপ্ট আছে। থার্মোডাইনামিক্স এর যে ল গুলো আছে সেই থার্মোডাইনামিক্স এর ল নিয়ে বিভিন্ন কনসেপ্ট আছে। থার্মাল যে বিভিন্ন ইঞ্জিন আছে সেই ইঞ্জিনের বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে আমরা পড়বো, বা এন্ট্রপি কি সেগুলো পড়বো আর কি। তো শুরুতেই হিট এর ডেফিনেশন কি বা হিট জিনিসটা কি এই জিনিসটা একটু আমরা পড়ি। Heat is a form of energy whose absorption makes the body hot or rejection makes the body cold. হিট হচ্ছে এনার্জির এক ধরনের রূপ, যেটা যদি কেউ কোনো একটা বডি যদি অ্যাবজর্ব করে হিট, তাহলে সেটা গরম হয়ে যায়, এবং সেটাকে যদি কেউ রিজেক্ট করে, তাপ ছেড়ে দেয়, তাহলে সেটা ঠান্ডা হয়ে যায়। সো হিট ইজ a form of energy. হিট হচ্ছে শক্তির সেই রূপ which produces the sensation of hotness or coldness of a body. হিট হচ্ছে এনার্জি সেই রূপ যেটা হচ্ছে কোন একটা বস্তুর মধ্যে ঠান্ডা বা গরম এটার একটা অনুভূতি তৈরি করে। সো হিট এটা সবসময় ফ্লোস ফ্রম হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার। হিট সবসময় কি হয়, উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে সবসময় ট্রান্সফার হয়। কখনো হিট এরকম হবে না যে কম তাপমাত্রার বস্তু থেকে বেশি তাপমাত্রার বস্তুতে যাবে, এরকম কখনো পসিবল না। So heat flows from a body of higher temperature to a body of lower temperature. এবং এই যে তাপের ট্রান্সফার হচ্ছে, সেই তাপের ট্রান্সফার হয় তিন ধরনের ওয়েতে। একটাকে বলা হয় কনভেকশন, একটাকে বলা হয় কনভেকশন, একটাকে বলা হয় রেডিয়েশন। কনভেকশন মানে হচ্ছে পরিবহন, কনভেকশন মানে হচ্ছে পরিচলন, আর রেডিয়েশন মানে হচ্ছে বিকিরণ। তো তাপ পরিবহন, পরিচলন, বিকিরণ এই তিন পদ্ধতিতে এক বস্তু থেকে আরেক বস্তুতে ট্রান্সফার হয়, মানে উচ্চ তাপমাত্রা বস্তু থেকে নিম্ন তাপমাত্রা বস্তুতে ট্রান্সফার হয়। এবং সেই ট্রান্সফরমেশন ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ পর্যন্ত না দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়ে যায়। তো কনডাকশন, কনভেকশন আর রেডিয়েশন প্রসেসটা কি? কনডাকশন মানে হচ্ছে পরিবহন। পরিবহন নর্মালি কোথায় হয়, যখন যেমন ধরো তোমরা যখন অনেকে হয়তো রান্না বান্না কাজে বিভিন্ন সময় হেল্প করতে হয় বা রান্না বান্না করতে হয়। তো এইসব দেখো নাই কখনো যে ধরো পাতিলের মধ্যে একটা চামচ আছে, ঠিক আছে, সেই চামচটা কিছুক্ষণ থাকার পরে চামচের অপর প্রান্ত কিন্তু ধরা যায় না। কেন ধরা যায় না? কারণ ওই চুলার উপর যে জিনিসটা রান্না হচ্ছে সেখান থেকে হিট আস্তে আস্তে ট্রান্সফার হয়ে পুরা চামচের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। তো চামচের অপর প্রান্ত তুমি যখন ধরতে যাও তখন দেখবা সেটা অনেক বেশি গরম হয়ে আছে এবং সেটা আমরা ধরতে পারি না। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে যেটা হয় যে চামচের যে প্রান্তটা হচ্ছে পাতিলের ভেতরে আছে সেই প্রান্ত আস্তে আস্তে গরম হওয়া শুরু করে, এবং সে যখন গরম হয় সে তার পার্শ্ববর্তী অণুগুলাকে তাপ করে দেয়, ট্রান্সফার করে দেয়। এরকম করে করে চামচের মধ্যে যতগুলো অণু আছে সবই হচ্ছে একটা একটাকে তাপ ট্রান্সফার করতে করতে পুরা চামচের মধ্যে কি হয়ে যায়, বা পুরা এরকম একটা সলিড অবজেক্টের মধ্যে তাপের ট্রান্সফার হয়ে যায়। তারপরে যেরকম একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের এই প্রান্তে তুমি ধরো হচ্ছে কোনোভাবে তাপ প্রয়োগ করতেছো, এই প্রান্তে কোনোভাবে তাপ প্রয়োগ করতেছো একটা মোমবাতি দিয়ে বা কিছু একটা দিয়ে এই প্রান্তে তাপ প্রয়োগ করতেছো, ঠিক আছে। আস্তে আস্তে দেখবা কি হবে, এই প্রথম যে অ্যাটম আছে সেটা হচ্ছে তাপ নিবে, নেওয়ার পরে সে তার পার্শ্ববর্তী অ্যাটমকে সেই তাপটা ট্রান্সফার করে দিবে, ওই পার্শ্ববর্তী অ্যাটম তার পার্শ্ববর্তী অ্যাটমকে ট্রান্সফার করে দিবে, এবার আস্তে আস্তে পুরো এই চামচটা গরম হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অণুগুলা নিজেদের অবস্থানে পরিবর্তন না করে এক অণু থেকে আরেক অণুর মধ্যে কি করতেছে, তাপের সঞ্চালন করতেছে।
তো এই ধরনের প্রক্রিয়াকে আমরা বলি পরিবহন বা কন্ডাকশন প্রক্রিয়া। ঠিক আছে, যদি কোনো অণু তার নিজের অবস্থান পরিবর্তন না করে পার্শ্ববর্তী অণুতে তাপে ট্রান্সফার করে তাহলে এই ধরনের তাপ সঞ্চালনের যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি কন্ডাকশন বা পরিবহন। পরিচলনটা কি? পরিচলন বা কনভেকশন এই জিনিসটা কি? কনভেকশন মানে হচ্ছে ধরো তুমি পানি গরম দিছো, হ্যাঁ, গোসল করবা বা চায়ের জন্য পানি গরম দিছো, তো তখন কি হয়? পানিগুলো আস্তে আস্তে গরম হওয়া শুরু করে, আস্তে আস্তে যখন পানিগুলো ফোটা শুরু করে তখন দেখবা যে নিচের পানিগুলো উপরে আসতেছে, উপরে পানিগুলো নিচে যাচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে, যখন নিচের পানিগুলো গরম হয়ে যায় সেগুলা হালকা হয়ে উপরে চলে আসে এবং উপরে যে ঠান্ডা পানিগুলো আছে সেগুলো নিচে যায়, সেগুলো আবার গরম হয়ে উপরে চলে আসে, উপরে ঠান্ডা পানিগুলো আবার নিচে চলে যায়। এরকম করে একটা পর্যায়ে কি হয়, পুরা পানি বিভিন্ন অণুগুলা এক জায়গা থেকে পুরা পাত্রে এদিক সেদিক নড়াচড়া করতে থাকে। এবং এটা ভালো বুঝবা যে ওই পানির মধ্যে তুমি যদি একটু চা পাতা ছেড়ে দাও দেখবা যে পুরা পাতিলের মধ্যে সমস্ত চা পাতা ছড়িয়ে গেছে, তাই না? তার মানে যদি এরকম হয় যে তরল পদার্থের ক্ষেত্রে বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে যে অণুগুলা নিজেদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে এক অণু থেকে আরেক অণুতে তাপের সঞ্চালন করে, তাহলে সেই ধরনের প্রক্রিয়াকে আমরা বলি পরিচলন বা কনভেকশন। ঠিক আছে, আচ্ছা। তো এরকম আরেকটা ওয়ে আছে, সেটাকে আমরা বলি রেডিয়েশন প্রসেস বা বিকিরণ। এটা কেমন? এই যে শীতের দিন চলে আসছে, শীতের দিনে কি হয়, গ্রামে গ্রামে ধরো 5-7 জন ছেলে মেয়ে কি করে যে এক জায়গায় একটু কিছু জিনিসপত্র দিয়ে আগুন ধরে পাশে বসে থাকে। তো আমরা কি আগুনে, ওরা কি আগুনের মধ্যে হাত দেয়? আগুনের মধ্যে কিন্তু হাত দিচ্ছে না, আগুনের পাশে বসে আছে, তারপরেও তাদের শরীরে একটা মানে তাদের শরীর আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে, মানে শীত থেকে সে শীতটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? যেখানে আগুন জ্বালানো হয়েছে, ধরো এরকম একটা জায়গায় হয়তো আগুন জ্বালানো হয়েছে, তো আগুনটা কি করে যে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতেও কি হয়, সঞ্চালিত হয়। ঠিক আছে, পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় সে আগুনটা সঞ্চালিত হয় এবং এই সঞ্চালন যেটা হয় সেটা হচ্ছে কি ওয়েতে হয়, সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে হয়। বিকিরণ পদ্ধতিতে এই তাপের সঞ্চালন। তারপর তো এই যে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসতেছে, সেটা কিভাবে আসতেছে? সেটা হচ্ছে এই রেডিয়েশন পদ্ধতিতে, রেডিয়েশন প্রসেসের মাধ্যমে আসতেছে। এবং রেডিয়েশন প্রসেসটা হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসে তাপের ট্রান্সফার হওয়ার জন্য কোনো ধরনের মাধ্যমেরও প্রয়োজন হয় না। কোনো মাধ্যম না থাকলেও এই রেডিয়েশন প্রসেসে তাপের সঞ্চালন হইতে পারে। ঠিক আছে, যেমন সূর্য থেকে তাপ পৃথিবীতে যেমন আসে সেটা কিন্তু রেডিয়েশন প্রসেসে হয়। তো এই 3 ধরনের ওয়েতে তাপের ট্রান্সফার হয় একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে, এবং অবশ্যই একটা উচ্চ তাপমাত্রা বস্তু থেকে একটা নিম্ন তাপমাত্রা বস্তুতে। এবং কেউ যদি তাপ গ্রহণ করে সে হচ্ছে গরম হয়, আর তাপ যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে ঠান্ডা হয়ে যায়। তো তাপ কোন একটা বস্তুর মধ্যে ঠান্ডা বা গরম এই অনুভূতিটা তৈরি করে। তো তাপ নিয়ে বা হিট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার কন্ডাকশনটা আরেকটু বলেন। আচ্ছা, কন্ডাকশনটা কন্ডাকশন হচ্ছে ধরো তোমাকে আমি একটা হচ্ছে কোন একটা লোহার খন্ড দিলাম, তো খন্ড দিয়ে লোহার খন্ডের এক প্রান্ত তুমি হাত দিয়ে ধরে রাখছো, আরেক প্রান্ত হচ্ছে একটা চুলার মধ্যে দিয়ে রাখছো, বা একটা কোন একটা চুলা বা মোমবাতির মধ্যে দিয়ে রাখছো। তো আস্তে আস্তে কি হবে, তুমি হাতে যে প্রান্ত ধরে রাখছো ওই প্রান্ত গরম হয়ে যাবে না? জি স্যার। তো ওই প্রান্তকে তুমি ডিরেক্ট আগুন দিচ্ছ? জি না। দিচ্ছ না। তো ওই প্রান্ত আহ যে প্রান্তের মধ্যে আগুন দিচ্ছ সেই প্রান্তের অ্যাটম গুলা কি তোমার হাতের ওই পাশে চলে গেছে? না স্যার। তাও কিন্তু যায় নাই, তাই না? ধরো এরকম একটা লোহার খন্ড আছে। স্যার প্লাস্টিকের ক্ষেত্রে কেন হয় না এটা? প্লাস্টিকের ক্ষেত্রে যেটা হয় যে প্লাস্টিকের কে তুমি যখন তাপ দিবা, প্লাস্টিকের অণুগুলা এরকম যে ওটার গলনাঙ্ক হচ্ছে না কম। ঠিক আছে, ওটা অলরেডি ঠিক আছে। জি স্যার। যদি আপনার ক্লিয়ার বাইরে চলে যায় তাহলে আমি আর কাকুলি লাগবো। কি অসুবিধা অসুবিধা নেই। এই আতিয়া ফারিহা আমি টেনশনে পড়তেছি আর আমি ওকে স্যার ওকে বলে স্যার আমি যেতেও পারবো না। এটা 10 মিনিটের টাইম না। তখন আরো বেশি গেঞ্জি লাগবে, 10,000 টাকা বেশি দিয়ে। স্যার শুনতে পাইতেছি। একবার বলতে পারছি
আর গেলে যদি কোনো ঝামেলা হতো তখন, ধরো ঠিকঠাক আসলো বলে যদি কোনো ঝামেলা হতো তখন কি করতে সে কি হতো? পার্টি করতেছে স্যার? আমাকে বলে গেলে ঠিক আছে। আচ্ছা, ওকে। সবাই আমরা মিউট করে লাই। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ওই জিনিসটাকে আমরা যদি তাপ দেই তাহলে কি হবে, এই প্রান্তটা উত্তপ্ত হবে। হ্যাঁ, উত্তপ্ত হলে এখানকার অণুগুলা কি করবে, তাপ সঞ্চালন করে করে আস্তে আস্তে পাশে অণুতে দিবে, তার পাশে অণু, তার পাশে অণুতে দিবে, এরকম করে করে এই তাপটা পুরা এই, লোহার খন্ডের মধ্যে সঞ্চালিত হবে। ঠিক আছে, এইরকম করে যে ধরনের তাপের সঞ্চালন হয় সেটাকে আমরা বলি কনডাকশন প্রসেস। কন্ডাকশন প্রসেসে কি হবে না, অণুগুলা নিজেদের অবস্থান পরিবর্তন করবে না, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় তাপ শক্তি সঞ্চালন করবে আর কি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা কি? তাপমাত্রা মানে হচ্ছে এরকম যে, আচ্ছা এখানে আজান দিচ্ছে, আজানটা শেষ হোক। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ছিল দুইটা মসজিদে, যার কারণে একটু টাইম দিলাম। আচ্ছা, তো এরপর আমরা পড়বো হচ্ছে টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রাটা জিনিসটা কেমন, যে ধরো যখন আমরা কোনো একটা বরফে হাত দিই তখন আমাদের কেমন মনে হয়, ঠান্ডা লাগে। আবার যদি আমরা গরম কিছুতে হাত দিই তখন আমাদের গরম মনে হয়। তো কিছু কিছু ঠান্ডা আছে যেগুলো আসলে সহ্য করা যায় না, আবার কিছু কিছু গরম আছে যেগুলো সহ্য করা যায় না। আবার কিছু ঠান্ডা আছে যেগুলো ভালো লাগে, আবার কিছু গরম আছে যেগুলো ভালো লাগে। তাহলে এখানে একটা ব্যাপার স্যাপার আছে না, যে সব ঠান্ডা তো একরকম না, বা সব গরম একরকম না। তার মানে এখানে একটা ঠান্ডা বা গরমে একটা অ্যামাউন্টের ব্যাপার আছে, যে কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম। তো কোন একটা জিনিস কতটুকু ঠান্ডা বা কোন একটা জিনিস কতটুকু গরম, এই জিনিসটা মেজার করা হয় যে কোয়ান্টিটির মাধ্যমে, সেটার নাম হচ্ছে কি টেম্পারেচার। ঠিক আছে, so the amount of hotness or coldness of a body is measured by a quantity which is known as temperature. ঠিক আছে, যেমন গরম কফি আমরা খাইতে পছন্দ করি, আবার ঠান্ডা আইসক্রিমও আমরা খাইতে পছন্দ করি, কিন্তু কাউকে যদি ঠান্ডা বরফ খাইতে দেওয়া হয় সে তো আর খাইতে পারবে না। তো এই জিনিসটা হচ্ছে ব্যাপার, যে জিনিসটা কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম এটা আমরা বুঝবো কিভাবে। ঠিক আছে, যে এটা সেই জিনিসটা বোঝার জন্য যে প্যারামিটারটা আমরা ইউজ করি বা যে কোয়ান্টিটিটা ইউজ করি সেটার নাম হচ্ছে কি টেম্পারেচার বা তাপমাত্রা। সো এটাকে বলা হয় বা ডিগ্রি অফ হটনেস, একটা জিনিস কতটুকু গরম বা একটা জিনিস কতটুকু ঠান্ডা সেটা আমরা টেম্পারেচারের মাধ্যমে বের করি। এবং এই জিনিসটাকে আরেকভাবে বলা যায় যে টেম্পারেচার অফ এ বডি ইজ দ্য প্রপার্টি দ্যাট ডিটারমাইন্স যে whether the body is thermal equilibrium of another body or not। যদি দুইটা পাশাপাশি বস্তু আমরা রাখি, তাহলে এক বস্তু থেকে আরেক বস্তুতে যদি তাপের ট্রান্সফার হয় তাহলে আমরা বুঝবো যে যে বস্তু থেকে তাপের ট্রান্সফার হচ্ছে সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তু, আর যে বস্তুতে তাপের ট্রান্সফার হচ্ছে সেটা হচ্ছে নিম্ন তাপমাত্রার বস্তু। আর যদি এমন হয় যে দুই বস্তু থেকে তাপের কোনো ধরনের ট্রান্সফরমেশন হচ্ছে না, তাহলে বুঝতে পারবো এই দুইটা বস্তুর তাপমাত্রা হচ্ছে কি সমান, মানে সে সাম্য অবস্থায় আছে। সাম্য অবস্থায় আছে। তো তোমাদেরকে যদি বলা হয় যে তাপ আর তাপমাত্রা এই দুটার মধ্যে পার্থক্য কি, বা এই দুইটা কি একই জিনিস কিনা, তোমরা কি এটা বুঝতে পারবা, বলতে পারবা যে তাপ আর তাপমাত্রা দুইটা একই জিনিস, এটা যদি বলি তাহলে কি কথাটা সত্যি হবে? জি না স্যার। আচ্ছা, এক জিনিস হবে না। তাহলে একটু বলো তো যে তাপ জিনিসটা কি আর তাপমাত্রা জিনিসটা কি? স্যার হিট হইলো এনার্জি আর টেম্পারেচারটা হচ্ছিল একটা একক বা স্যার তাপমাত্রা। একটা গরম আর একটা ঠান্ডা, যেটা আমরা বলি যে স্যার তাপ, কিন্তু ওই কত ডিগ্রি তাপ সেটা তো স্যার তাপমাত্রা হচ্ছে না, তার গরমের মাত্রাটা কতটুকু বা ঠান্ডার মাত্রাটা কতটুকু। আচ্ছা, আচ্ছা।
ওকে, তো যদি তোমাদেরকে তাপ আর তাপমাত্রার মধ্যে কিছু পার্থক্য লিখতে বলা হয় তখন কি তোমরা লিখতে পারবা? তো বলো তো পার্থক্য বলো তো, তাপ আর তাপমাত্রার মধ্যে কিছু পার্থক্য বলো। স্যার আমি একটা বলি, হ্যাঁ বলো। যেমন তাপের একক হচ্ছে জুল আর তাপমাত্রার একক কেলভিন। হ্যাঁ, তাপ হচ্ছে জুল, তাপমাত্রা হচ্ছে কেলভিন। ওকে, হ্যাঁ গুড। আরেকটা হইতে পারে তাপের সংজ্ঞা এবং তাপমাত্রার সংজ্ঞা। হ্যাঁ বলো তো কি সংজ্ঞা? হ্যাঁ, তাপ হচ্ছে আমরা যখন কোন বস্তু থেকে আরেক বস্তুতে যখন এনার্জি অর্থাৎ শক্তির ট্রান্সফরমেশন হয় সেটা হচ্ছে তাপ। যেমন তাপমাত্রাটা হচ্ছে কোন বস্তু গরম না ঠান্ডা যেটা দিয়ে আমরা অনুভূত হই সেটা হচ্ছে তাপমাত্রা। আচ্ছা, তো তাপের কি আছে? তাপ হচ্ছে শক্তির একটা রূপ, কিন্তু তাপমাত্রা কিন্তু শক্তির কোনো রূপ না। তাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে বলো তো? থার্মোমিটার। তাপ কি থার্মোমিটারের মাধ্যমে করি? না, থার্মোমিটার তো তাপমাত্রা। হ্যাঁ, থার্মোমিটারের মাধ্যমে আমরা তাপমাত্রা পরিমাপ করি। আর তাপ পরিমাপ করি যে যন্ত্রের সাহায্যে সেটার নাম হচ্ছে ক্যালোরিমিটার। ঠিক আছে, এটা তোমার সেকেন্ড সেমিস্টারে দেখবা। সেকেন্ড সেমিস্টারে তোমাদের একটা ল্যাব করতে হবে ক্যালোরিমিটার দিয়ে। ঠিক আছে, তো যে যন্ত্রের সাহায্যে আমরা তাপ পরিমাপ করি সেই যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। তারপরে তাপের মাত্রা কি? বলো তো তাপের মাত্রা কি? তাপের ডাইমেনশন কি হবে? জুল কেলভিন ইনভার্স 1। জুল কেলভিন ইনভার্স 1, মানে তো ডাইমেনশন কে কি জুল দিয়ে বলে? না না, বুঝি নাই স্যার। মাত্রা মানে জিনিসটা বুঝো না, মাত্রা। ও আচ্ছা, মাত্রা মাত্রা। তাপের একক জুল আর তাপমাত্রা কেলভিন। তাপ হচ্ছে এক ধরনের স্যার এম এল টি ইনভার্স 2। ml t ইনভার্স 2। সত্যি না মিথ্যা এটা আমরা একটু প্রমাণ করি। স্যার, স্যার আমাকে করতে হবে। তাপ হচ্ছে এক ধরনের শক্তি, তাই না? জি জি। শক্তি, তো শক্তি যদি হয়, শক্তি আর হচ্ছে কাজ তো একই জিনিস, তাই না? কাজ আর শক্তি একই জিনিস না? তো কাজ হচ্ছে ডাব্লিউ, তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এক্স। এফ মানে আবার কি? এফ মানে হচ্ছে এম এ এক্স। তাহলে এখান থেকে আমরা বের করি এম মানে হচ্ছে ভর, ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে এম। এটা হচ্ছে এ হচ্ছে ত্বরণ, ত্বরণের মাত্রা কি? এল টি ইনভার্স 2। এল টি ইনভার্স 2। এল টি ইনভার্স 1 হবে। আর ঠিক এটা আছে। কি? এটা হচ্ছে আমার এক্স, এল এল, তাহলে একটা এল হবে এম এল স্কয়ার। স্কয়ার। এটা হবে এম এল স্কয়ার টি ইনভার্স 2। এটা হচ্ছে তাপের মাত্রা। ঠিক আছে, আর তাপমাত্রা ওইরকম কোনো ডাইমেনশন নাই। এরকম ডাইমেনশন নাই বলতে তাপমাত্রার এরকম বড় কোনো ডাইমেনশন নাই। তাপমাত্রা একটা একক বা মৌলিক মাত্রা থাকতে পারে। আর তাপমাত্রা তাপ সবসময় কি হয়? উচ্চ তাপমাত্রা বস্তু থেকে নিম্ন তাপমাত্রা বস্তুতে ট্রান্সফার হয়। আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস পড়বো, সেটার নাম হচ্ছে আইসোথার্মাল প্রসেস, বা তোমরা আগে নিশ্চয়ই পড়ছো, সেটাকে বলা হয় সমুষ্ণ প্রক্রিয়া। আইসোথার্মাল মানে, আইসো মানে হচ্ছে সমান, আর থার্মাল মানে হচ্ছে উষ্ণতা, তার মানে সমান উষ্ণতা, বা আইসোথার্মাল বা সমুষ্ণ প্রক্রিয়া। সমুষ্ণ প্রক্রিয়া জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এরকম: when the gas undergoes a change in pressure or volume at constant temperature, the gas is said to be undergo an isothermal change. যদি এরকম হয় যে
একটা গ্যাসের তাপমাত্রাটাকে আমরা ফিক্স রাখছি, ফিক্স রেখে তার প্রেসার এবং ভলিউমের আমরা পরিবর্তন করছি। তো এরকম যদি করি যে কোনো একটা গ্যাসের তাপমাত্রা ফিক্স রেখে আমরা প্রেসার আর ভলিউমের পরিবর্তন করলাম, তাহলে এইখানে যে ধরনের পরিবর্তন হবে বা যে ধরনের চেঞ্জ হবে এটাকে বলা হয় আইসোথার্মাল চেঞ্জ। আর এইটা যে ধরনের প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে আমরা বলবো আইসোথার্মাল প্রসেস। ঠিক আছে, আবার বলি আমি যে একটা গ্যাসের তাপমাত্রাটাকে আমরা ফিক্স রাখবো, কনস্ট্যান্ট রাখবো, কনস্ট্যান্ট রেখে ওই গ্যাসের প্রেসার বা ভলিউমকে আমি যদি পরিবর্তন করি তাহলে যে ধরনের পরিবর্তন হবে সেটাকে বলা হবে আইসোথার্মাল চেঞ্জ। আর এই আইসোথার্মাল চেঞ্জটা যে প্রক্রিয়ার মাধ্যমে হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া। In isothermal process, the relation between pressure and volume of a gas follows the Boyle's law. এই আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে বা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং আয়তন এটা হচ্ছে কার সূত্র মেনে চলে, এবং চাপ এবং আয়তনের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে বয়েলের সূত্র মেনে চলে। ঠিক আছে, বয়েলের সূত্র মনে আছে? বয়েলের সূত্র ছিল এট কনস্ট্যান্ট টেম্পারেচার কি ছিল বলো তো? তাপমাত্রা সমান এট কনস্ট্যান্ট থাকলে টেম্পারেচার চাপ ও আয়তন সমানুপাতিক। হ্যাঁ, প্রেসার আর হচ্ছে ভলিউম এটা কি একটা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। বয়েলের সূত্র ছিল যে কনস্ট্যান্ট টেম্পারেচারে চাপ এবং আয়তন এটা হচ্ছে একটা একটার সাথে ব্যস্তানুপাতিক। সো পিবি ছিল এরকম, পি ইজ প্রপোর্শনাল টু 1/v। আচ্ছা, সো আমরা যদি এই পি আর ভি এর একটা আঁকি, গ্রাফ আঁকি, সেই গ্রাফটা কেমন হবে? এই এক্স অ্যাক্সিস আমরা দিলাম ভি আর ওয়াই অ্যাক্সিস দিলাম পি, তাহলে আমাদের যে গ্রাফটা হবে সেই গ্রাফটা হবে হচ্ছে এরকম একটা গ্রাফ। এই গ্রাফটা এমন কেন হবে? দেখো এখানে আমার কি ভলিউমের মান কম, কিন্তু এখানে প্রেসারের মান হচ্ছে অনেক বেশি। আস্তে আস্তে ভলিউমের মান যত তোমার বাড়তে থাকবে প্রেসারের মান তত কমতেছে। এটা কিন্তু তাই বলা হচ্ছে পি আর ভি একটা একটা ব্যস্তানুপাতিক, মানে কি যে একটা যত বাড়বে আরেকটা তত কমবে। সেখানে কিন্তু তাই হয়েছে যে ভলিউমের মান যত কম প্রেসারের মান তত বেশি। ভলিউমের মান আস্তে আস্তে বাড়া শুরু করছে, প্রেসারের মান আস্তে আস্তে কমা শুরু করছে। ভলিউম যত বাড়ছে প্রেসার তত কমছে, ভলিউমের মান যত কম প্রেসার তত বেশি। সো এটা কি সূত্র মেনে চলতেছে? বয়েলের সূত্র মেনে চলেছে, এবং এটা গ্রাফটা হবে এরকম, এটা হচ্ছে পিভি গ্রাফ। এবং এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আচ্ছা, আইসোথার্মাল প্রসেসের কন্ডিশন গুলা কি কি? আইসোথার্মাল প্রসেস কয়েকটা কন্ডিশন মেনে চলে, যেমন হচ্ছে কি যে এই প্রসেসটা যখন কমপ্লিট করা হবে তখন যে কন্টেইনারের মধ্যে গ্যাসটা থাকবে সেই কন্টেইনারটাকে অবশ্যই মাস্ট বি গুড কন্ডাক্টর অফ হিট হইতে হবে। এই আইসোথার্মাল প্রসেসটা যে কন্টেইনারে গ্যাসের মধ্যে হবে সেই কন্ডাক্টরটাকে অবশ্যই গুড কন্ডাক্টর অফ হিট হইতে হবে। কেন গুড কন্ডাক্টর অফ হিট হবে? কারণ আমাদের এই প্রসেস কমপ্লিট করার সময় আমাদেরকে অবশ্যই কি রাখতে হবে? টেম্পারেচারটা ফিক্স রাখতে হবে। সো আমি যদি চাপ বৃদ্ধি করি, ধরো একটা নির্দিষ্ট তোমার কাছে একটা কন্টেইনার আছে, হ্যাঁ, সেই কন্টেইনারে তুমি হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা ফিক্স রাখবা, ধরো তোমার 30°C ফিক্স রাখতে চাও, সেখানে কিছু পরিমাণ গ্যাস আছে। তো তুমি যদি কোনো কারণে ওইখানে প্রেসারটা কমায় দাও, প্রেসার কমাও, তো প্রেসার কমাইলে স্বাভাবিকভাবে কি হবে? প্রেসার যখন কমাবা তখন ওইখানে কি তাপমাত্রা কি ফিক্স থাকতে চাইবে? কি মনে হয় বলো তো? না স্যার, ফিক্স থাকতে চাইবে না। কি হবে তখন? তাপমাত্রা বাড়তে চাইবে। তাপমাত্রা বাড়তে যাবে, মানে প্রেসার যদি তুমি বাড়াও তাহলে তাপমাত্রা বাড়তে চাইবে, কিন্তু তাপমাত্রাটা বাড়ানো যাবে না। তাহলে তখন কি করতে হবে? তখন কিছু পরিমাণ তাপকে ওই সিস্টেম থেকে বের করে দিতে হবে, যেন কি হয়, যে তাপমাত্রাটা আছে সেটা ফিক্স থাকে। সো তুমি যদি কিছু পরিমাণ তাপকে ওই সিস্টেম থেকে বের করে দিতে চাও তাহলে তোমার কি করতে হবে? অবশ্যই ধরো এই যেরকম একটা কন্টেইনার তোমার কাছে আছে,
ঠিক আছে, সেই কন্টেইনারের মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে, এবং এখানকার টেম্পারেচার হচ্ছে ধরো 30 ডিগ্রি সেলসিয়াস। তো তুমি কি করলা, এই সিস্টেমের মধ্যে এই গ্যাসের চাপ বৃদ্ধি করলা। এই গ্যাসের মধ্যে তুমি চাপ যদি বৃদ্ধি করো, ধরো এখানে যদি তুমি চাপ দাও, তাহলে কি আয়তনটা কমে যাবে না? ওর উপর থেকে একটা পিস্টন দিয়ে চাপ দিতেছে, তাহলে আয়তনটা কমে যাবে। তো আয়তন যখন কমে যাবে, স্বাভাবিকভাবে এখানে তাপমাত্রা 30 থেকে বেড়ে এটা বেশি হতে যাবে, 30 চাইতে বেশি টেম্পারেচার হতে যাবে। তখন কি করতে হবে, তোমার তো তাপমাত্রা কি করতে হবে, ফিক্স রাখতে হবে। তখন ধরো তুমি কিছু পরিমাণ তাপ এখান থেকে বের করে দিলা। তো কিছু পরিমাণ তাপ যদি তুমি বাইরে বের করে দাও, তাহলে কি হবে, যে 30 রাখার জন্য যতটুকু মানে গ্যাস থাকা প্রয়োজন ততটুকু রেখে বাকি গ্যাসটা তুমি বের করে দিলা, অনেক কিছু পরিমাণ তাপ তুমি বের করে দিলা। তো এই জন্য অবশ্যই কি হইতে হবে, তোমার যে কন্টেইনার আছে এই কন্টেইনারটাকে গুড কন্ডাক্টর অফ হিট হইতে হবে। এবং একই সাথে আরেকটা জিনিস হইতে হবে, তুমি যে তাপ বের করে দিচ্ছ, আশেপাশে যদি সব মানে কুপরিবাহী বস্তু থাকে, তাহলে কি সেই তাপ যাবে কই? তাপ তো যাইতে পারবে না। এই জন্য সারাউন্ডিংস, তোমার এই সিস্টেমের বাইরে, তোমার এই কন্টেইনারের বাইরে যা যা আছে সেগুলোকে অবশ্যই কি হইতে হবে, তাদের থার্মাল ক্যাপাসিটি মানে তাপ গ্রহণ ক্ষমতার যে ক্যাপাসিটি সেটা অবশ্যই অনেক হাই হইতে হবে, যেন তুমি যে তাপমাত্রাটা বাইরে ছেড়ে দিচ্ছ সেটা তারা রিসিভ করতে পারে। তারপরে দ্য চেঞ্জ অফ প্রেসার, প্রেসারের যে পরিবর্তন এটা হইতে হবে শুড বি মেড ভেরি স্লোলি। প্রেসারের পরিবর্তনটা খুবই স্লোলি করতে হবে। মানে তুমি যদি হট করে তুমি প্রেসারটা বাড়ায় ফেলো বা প্রেসারটা কমায় ফেলো, তখন দেখা যাবে তাপমাত্রাটা পরিবর্তন হয়ে গেছে। তো এই জন্য অল্প অল্প ধরো তাপমাত্রা বাড়ায় দেওয়া বা অল্প অল্প তাপমাত্রা কমায় কমায় এই সিস্টেমটা রান করতে হবে। সো দ্য চেঞ্জ অফ প্রেসার শুড বি ভেরি স্লোলি। প্রেসারের পরিবর্তন বা চাপের পরিবর্তনটা খুবই ধীরে ধীরে করতে হবে। সো এই সিস্টেমটা কি হবে, পুরো সিস্টেমটা বাই অ্যাবজর্পশন অর রিজেকশন অফ নেসেসারি হিট, প্রয়োজনীয় পরিমাণ তাপ শোষণ এবং বর্জনের মাধ্যমে দ্য টেম্পারেচার ইজ টু বি কিপ কনস্ট্যান্ট, তাপমাত্রাকে কনস্ট্যান্ট রাখতে হবে। ঠিক আছে, সো এই প্রক্রিয়াটাকে আমরা বলবো আইসোথার্মাল প্রসেস বা সমুষ্ণ প্রক্রিয়া। আর একটা কোশ্চেন করে বলো। স্যার, যে কন্টেনারের ভিতর আপনি বললেন যে যদি আয়তন কমাই তাহলে তো আপনার তাপমাত্রা বৃদ্ধি হবে, কিন্তু সেই ক্ষেত্রে যদি আমি আয়তনটা বৃদ্ধি করি তাহলে তাপমাত্রা কি সেম থাকবে না কমবে? কন্টেইনারে যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো তখন তাপমাত্রা কমে যাবে। আয়তন বৃদ্ধি বৃদ্ধি করলেন? আয়তন বৃদ্ধি করলে তাপমাত্রা কমে যাবে। জি স্যার। কিন্তু তাপমাত্রা তো কমা যাবে না, তাপমাত্রা তো ফিক্স রাখতে হবে। তো তুমি যখন যদি তাপমাত্রা কমে যায় তখন কি করবা, তখন হচ্ছে বাইরে থেকে তাপ নিতে হবে। ঠিক আছে, বাইরে থেকে তাপ নিয়ে এখানকার তাপমাত্রাটা ঠিক রাখতে হবে। এই জন্য বলা হয়েছে যে অ্যাবজর্পশনও করা লাগতে পারে, বাইরে থেকে তাপ নিয়েও এখানকার তাপমাত্রা ফিক্স রাখা লাগতে পারে। এবং সেটাও যদি করো সেটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আতিয়া ফারিহা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো কি পড়াইলাম এখন? স্যার আইসোথার্মাল হ্যাঁ, আইসোথার্মাল প্রসেস স্যার হচ্ছে মানে তাপমাত্রা মানে হিটের ওঠানামা, মানে আইসোথার্মাল হিটের ওঠানামা মানে কি? স্যার আইসোথার্মাল প্রসেস এটা কি বয়লের সূত্র মানে না মানে না? স্যার বয়েলের সূত্র মানে মানে না। মানে না, উল্টো হয়ে গেল। মানে ক্লাসে একটু মনোযোগী থাকতে হবে। হ্যাঁ, মিউট করা নাই। জি স্যার। ওকে। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া নাম শুনেই বোঝা যাচ্ছে যে রুদ্ধদ্বার বৈঠক হয় না অনেক সময়। রুদ্ধদ্বার বৈঠক মানে কি, যে বৈঠকে যে নিউজ নিয়ে আলোচনা হচ্ছে সেই নিউজ কি হবে না, বাইরে আসবে না, বা বাইরের কোনো ইনফরমেশন সে বিষয়ে ঢুকবে না, এরকম জিনিস, তাই না? মানে স্যার আবদ্ধ আবদ্ধ এরকম কোন একটা ব্যাপার। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে হচ্ছে কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটাকে বলে অ্যাডিয়াবেটিক প্রসেস। মানে এটা হচ্ছে এমন একটা সিস্টেম, মানে এমন একটা প্রসেস যে প্রসেসে কোনো সিস্টেম থেকে কোনো হিট বাইরে যাবে না বা বাইরে থেকে কোনো হিট যে সিস্টেমের ভেতরে ঢুকবে না। ঠিক আছে,
তো কোন একটা সিস্টেমের ভিতরে কোনো হিট বাইরে থেকে আসবে না বা ওই সিস্টেম থেকে কোনো হিট বাইরে যাবে না। তো এই মানে এইরকম সিস্টেম যে প্রসেসের মাধ্যমে মেনটেন করা হয় সেটাকে আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস। এবং এই চেঞ্জ যেখানে হয় সেই জিনিসটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক চেঞ্জ। মানে একটা সিস্টেম, সেই সিস্টেমে যা খুশি হয়ে যাক, ঠিক আছে, যা খুশি হয়ে যাক, সেখানে কি হবে না, কোনো ধরনের এমন সিস্টেম হওয়া যাবে না যেখানে হচ্ছে কোনো হিট বাইরে বেরোতেছে বা বাইরে থেকে কোনো হিট ওখানে ঢুকতেছে, এরকম হওয়া যাবে না। তো এই ধরনের প্রসেসকে আমরা বলি অ্যাডিয়াবেটিক প্রসেস। এবং in this process a gas undergoes change in pressure, volume, temperature under thermal isolation. এবং এই সিস্টেমে কি হইতে পারে, মানে প্রেসার বাইরে যা ইচ্ছা তাই হতে পারে, ভলিউম বাইরে যা ইচ্ছা তাই হতে পারে, টেম্পারেচারও মানে ধরো কমে বাইরে একটা বিধিকিচ্ছা অবস্থা হতে পারে, কিন্তু কোনো ধরনের হিট তুমি বাইরেও দিতে পারবে না বা বাইরে থেকে কোনো হিট নিয়ে আসতে পারবে না। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। নো হিট ইজ অ্যালাউড টু এন্টার অর লিভ দ্য গ্যাস। ওই গ্যাস থেকে কোনো হিট ভিতরে ঢুকবে না বা কোনো হিট ওখান থেকে বেরোবে না। সো এই টাইপের প্রসেসটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস, আর এই টাইপের চেঞ্জকে বলা হয় অ্যাডিয়াবেটিক চেঞ্জ। ইন কেস অফ অ্যাডিয়াবেটিক প্রসেস বয়েলস ল ডাজ নট অ্যাপ্লাই। এবং এই ধরনের অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে বয়েলের সূত্র বা বয়েলের লটা কোনোভাবেই অ্যাপ্লাই করা যায় না। ঠিক আছে, এবং দ্য রিলেশন বিটুইন প্রেসার অ্যান্ড ভলিউম ইন অ্যাডিয়াবেটিক প্রসেস সেটা হচ্ছে এরকম, পিভি গামা সমান সমান কনস্ট্যান্ট। এবং এই প্রসেসের ক্ষেত্রে প্রেসার এবং ভলিউমের যে রিলেশন সেটা হচ্ছে এরকম, পিভি গামা সমান সমান কনস্ট্যান্ট। এবং এইখানে আমি যদি একটা গ্রাফ প্লট করি তাহলে গ্রাফটা হবে এরকম, বি আর পি এর গ্রাফ হবে এরকম। আগের যে গ্রাফ ছিল সেই গ্রাফের চাইতে এই গ্রাফটা অনেক বেশি খাড়া হবে। আগের যে গ্রাফটা সেটা হয়তো এরকম ছিল, আর এখন যে গ্রাফটা হবে সেটা হবে এরকম। ঠিক আছে, অনেক বেশি খাড়া হবে, আগের তুলনায় অনেক বেশি খাড়া হবে, অনেক বেশি স্টিপার হবে। ঠিক আছে, এই যে গ্রাফ, এই গ্রাফটাকে আমরা বলি অ্যাডিয়াবেটিক গ্রাফ। প্রেসার ভার্সেস ভলিউম কার্ভ ইজ কল্ড দ্য অ্যাডিয়াবেটিক কার্ভ। এবং দিস অ্যাডিয়াবেটিক কার্ভ ইজ স্টিপার দেন দ্য আইসোথার্মাল কার্ভ। আইসোথার্মাল কার্ভের চাইতে অ্যাডিয়াবেটিক কার্ভটা অনেক বেশি স্টিপার বা খাড়া। এবং এটা কত গুণ খাড়া, এটা গামা গুণ খাড়া। ঠিক আছে, অ্যাডিয়াবেটিক প্রেসার, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে প্রেসার আর ভলিউমের যে সম্পর্ক সেটা হচ্ছে এরকম, পিভি গামা সমান সমান কনস্ট্যান্ট। ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? বলতে হবে তো সমস্যা থাকলে। আচ্ছা, অ্যাডিয়াবেটিক প্রসেসের কন্ডিশন গুলো কি কি? এই প্রসেসের কন্ডিশন হচ্ছে, যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কোনো হিট বাইরে যাবে না বা বাইরে থেকে কোনো হিট আসবে না, তার মানে আমি যে কন্টেইনারটা নিব, ঠিক আছে, সেই কন্টেইনারটাকে মাস্ট বি নন কন্ডাক্টিং হইতে হবে, যে কোনোভাবেই কোনো হিট বাইরে যাবে না বা বাইরে থেকে কোনো হিট আসবে না, মানে একেবারে সিল মারা, যে ভেতরে যা হিট আছে ভেতরেই থাকবে, বাইরেও বেরোতে পারবে না, ভিতর থেকে ওই ভিতরে ঢুকতেও পারবে না। সো দ্য কন্টেইনার মাস্ট বি নন কন্ডাক্টিং। এবং দ্য থার্মাল ক্যাপাসিটি অফ দ্য সারাউন্ডিং শুড বি লো। যদি কন্টেইনার থেকে চামড়ে চুমে কিছু বেরিয়ে যায়, ওই বাইরের থার্মাল ক্যাপাসিটি এত বেশি এত কম হবে যে বাইরে গিয়েও কোনো লাভ নেই। ঠিক আছে, বাইরে গিয়েও কোনো লাভ নেই, ওই হিট বাইরে যাইতে পারবে না, বাইরে কোথাও থাকতে পারবে না, সে আবার ভিতরে ঢুকতে হবে। সো বাইরের থার্মাল ক্যাপাসিটি শুড বি ভেরি লো। এবং এই প্রসেসটা, দ্য প্রসেস অফ মানে চেঞ্জ অফ প্রেসার, মানে আমি যে প্রেসারে পরিবর্তন করতেছি, এই যে প্রসেস, এই প্রসেসটা হইতে হবে মাস্ট বি ভেরি র্যাপিড, খুব র্যাপিডলি হইতে হবে, সো দ্যাট দ্য হিট চেঞ্জেস উইথ দ্য সারাউন্ডিং ডাজ নট টেক প্লেস। এবং এত দ্রুত এই সিস্টেমটা দুপদাপ করে ফেলতে হবে যেন মানে বাইরে থেকে মানে সিস্টেম থেকে তাপ বেরোবে বা বাইরে থেকে সিস্টেমে তাপ ঢুকবে এরকম কোনো মানে সম্ভাবনাই নাই, তার আগেই সব কাজ শেষ, মানে অনেক বেশি দ্রুত হইতে হবে। তো আইসোথার্মাল চেঞ্জের সাথে অ্যাডিয়াবেটিক চেঞ্জের মধ্যে পার্থক্যগুলো কি কি? আইসোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে কি হয়,
যে আমার নাম কি এটা, যে কন্টেইনারটাকে আইসোথার্মালের ক্ষেত্রে কন্ডাক্টিং হয়, গুড কন্ডাক্টর হতে হয়, আর অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে এটা নন কন্ডাক্টিং হতে হয়। থার্মাল ক্যাপাসিটি আইসোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে হইতে হবে কি কেমন, খুব হাই, আর অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে হইতে হবে ভেরি লো। আর চেঞ্জ অফ প্রেসার আইসোথার্মাল ক্ষেত্রে, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে হইতে হবে খুব স্লোলি, আর এই ক্ষেত্রে কি হইতে হবে খুব র্যাপিডলি। ঠিক আছে? কি অবস্থা, তোমরা কি বুঝতেছো না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো আমরা তো এই পর্যন্ত পড়লাম, যেখানে এই পার্থক্যগুলো বলা আছে, আমরা আসলে যা পড়লাম এতক্ষণ এখানে তাই আছে। আইসোথার্মাল প্রসেস বয়েলের সূত্র মেনে চলে, আর এটা বয়েলের সূত্র মেনে চলে না। ঠিক আছে, এই পর্যন্ত আছে। এরপরে আমরা দুইটা জিনিস পড়ে আজকে আমরা ছেড়ে দেবো তোমাদের, সেটা হচ্ছে রিভার্সিবল প্রসেস আর ইরিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস কি আর ইরিভার্সিবল প্রসেস কি? So a reversible process is one which can be retracted in the opposite direction so that the working substance passes through exactly the same state in all respects as in the direct process. Reversible process বা বাংলা কি বলতো, বাংলা কি ছিল এটা? বাংলা ছিল অনেক সংরক্ষণশীল প্রক্রিয়া, তাই না? কি স্যার? রিভার্সিবল প্রসেস এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে ধরো একটা কাজ একটা ডিরেক্ট প্রসেসে শেষ হয়ে গেছে, সেই কাজটাকে আমি যদি আবার পেছন দিকে ব্যাক করে নিয়ে আসি তাহলে আমার মানে রেজাল্ট হবে শূন্য। দ্যাট মিন্স সেটা আগের জায়গাতে ব্যাক করবে। জিনিসটা কেমন, যে ধরো একটা একখণ্ড বরফ, সেটাকে তুমি হচ্ছে করলাম, তাপ দিলা, তাহলে সেটা কি হবে, পানিতে পরিণত হবে। সেটাকে আরো তাপ দিলা, সেটা বাষ্পে পরিণত হবে। সেই বাষ্পটাকে যদি তুমি আবার ঠান্ডা করো তাহলে সেটা কি হবে, পানি হবে। পানিটাকে আবার ঠান্ডা করো, সেটা তাহলে কি হবে, বরফ হবে। সো একটা প্রসেস একদিকে মানে সম্পন্ন হয়েছে, সেটাকে তুমি যে অপোজিট ডিরেকশনে ব্যাক করে নিয়ে আসো তাহলে সেটা আগের স্টেটে চলে আসবে। ঠিক আছে? একটা রিভার্সিবল প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যেটাকে তুমি যদি অপোজিট ডিরেকশনে ব্যাক করিয়ে নিয়ে আসো তাহলে ওয়ার্কিং সাবস্টেন্সটা আগের যে স্টেট সেম স্টেটে ব্যাক করবে। তো এই ধরনের প্রক্রিয়াটাকে বলা হয় রিভার্সিবল প্রসেস বা সংরক্ষণশীল প্রক্রিয়া। মোস্ট প্রবাবলি বাংলা এটাই। আর ইরিভার্সিবল প্রসেস কি? ইরিভার্সিবল প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যেটাকে তুমি কোনোভাবেই অপোজিট ডিরেকশনে ব্যাক করিয়ে নিয়ে আসতে পারবা না। ব্যাক করে নিয়ে আসতে পারবা কিন্তু জিনিসটা থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। ঠিক আছে? ধরো একটা জায়গায় একটা বোম মারা হয়েছে, ঠিক আছে? তো বোম মারা যদি হয়ে যায় তাহলে সেটাকে তুমি যতই ব্যাক করে নিয়ে আসো সেটা কি আগের জায়গায় ফেরত আসবে? না জি স্যার। স্যার, সব ধ্বংস হয়ে যাবে। সব ধ্বংস হয়ে গেছে। ধরো তুমি তোমার বাইকে করে এখান থেকে ধরো মিরপুর থেকে তুমি গেছো হচ্ছে মতিঝিল, আবার মতিঝিল থেকে ব্যাক করে মিরপুর আসলা, তোমার বাইকের তেল কি আবার আগের জায়গায় ফেরত আসবে? না স্যার। তো কি হবে, ডাবল তেল খরচ হবে, তাই না? জি স্যার। তো এই ধরনের প্রক্রিয়াটাকে বলা হয় ইরিভার্সিবল প্রক্রিয়া। তো বাস্তব জীবনে আমরা যত ধরনের প্রক্রিয়ার সাথে আর কি সম্পৃক্ত সবগুলো আসলে কেমন, রিভার্সিবল না ইরিভার্সিবল? রিভার্সিবল না ইরিভার্সিবল স্যার? ম্যাক্সিমাম হচ্ছে ইরিভার্সিবল প্রসেস, তাই না? জি স্যার। স্যার রিভার্সিবল এই প্রক্রিয়াটা আগে বলেন তো। রিভার্সিবল প্রক্রিয়া হচ্ছে ধরো, রিভার্সিবল প্রক্রিয়া এক্সাম্পল খুব কম, মানে খুব বেশি পাবা না। ধরো তুমি করছো কি বলে, তোমার কাছে একটু বরফ আছে, বরফটাকে তুমি তাপ দিলা, তাপ দিলে কি হবে, পানি হয়ে যাবে স্যার, গলে পানি যাবে। হবে, হ্যাঁ গলে যাবে। সেটা আবার তাপ দিলাম, বাষ্প হয়ে যাবে স্যার। বাষ্প হবে, সেটাকে আবার ঠান্ডা করলাম, আবার পানি হয়ে যাবে। পানি হবে, আবার ঠান্ডা করলাম, তাহলে বরফ হয়ে যাবে। তো মানে বরফ থেকে গেলে আবার বরফে ফেরত আসছো না? জি স্যার। এটা হচ্ছে তোমার রিভার্সিবল প্রসেস। ঠিক আছে? আচ্ছা, আর ইরিভার্সিবল স্যার প্রসেস আজকে
হ্যাঁ বলো। স্যার আজকে এই পর্যন্ত অ্যাপ্লাই হয় না স্যার, হ্যাঁ নেট আজকে প্রবলেম দিতেছে তো। এইখানে নিম্নচাপ তো স্যার, কথা কেটে কেটে আসে, নেট ডাউন খাইতেছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমরা এখানেই রেখে দিতাম, আজকে আমিও রেখে দিতাম, সমস্যা নেই। জি স্যার, স্যার নাহলে ক্লাসটা বুঝা যাইতেছে না ভালো করে।